দেখেন, দেশ তো চলছে যে আগে যেমন ছিল তার চেয়ে আরো খারাপ হয়েছে, ভালো তো হয় নাই। কারণ আপনার কোনো রুগী যদি ট্রিটমেন্ট না পায়, যখন আপনার অ্যান্টিবায়োটিক দরকার, তখন আপনি যদি প্যারাসিটামল দেন, তাহলে তো ওই রুগী কখনোই সুস্থ হবে না, দিনকে দিন আরো খারাপের দিকে যাবে। এখন রুগী মুমূর্ষু অবস্থার মধ্যে আছে, জীবন মৃত্যুর মধ্যখানে। তো এই জীবন মৃত্যুর মধ্যখানে থাকা রুগীগুলো, তাদের চাকরির সংস্থান নাই। আপনি জানেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চুক্তিভিত্তিক চাকরি করছে। চুক্তিভিত্তিক চাকরি করলে হয় কি, যারা এইটা দেয় তাদের লাভ হয়। তাদের যেমন এখন যে সরকারের সঙ্গে ছত্রছায়া আছে তাদের লাভ হয়, এর আগে যারা ছিল তাদের লাভ হয়েছে। যেমন একজনের সর্বনিম্ন বেতন দেয় 19,000 টাকা, ওরা 14,000 দিয়ে 5,000 টাকা পাইলো। তো তার মাধ্যমে যদি 100 লোকের যদি চাকরি সংস্থান হয়, 100 লোককে যদি সাপ্লাই দেয়, তাহলে আপনার 5 লাখ টাকা মাসে থাকে। 1,000 লোক যদি দেয়, তো না, 100 লোক যদি দেয়, 5,000 করে যদি পার হেড থাকে, তাহলে 5 লাখ টাকা থাকে। তো 100 লোক তো মিনিমাম, এটা তো কোনো ব্যাপারই না। তারা যারা এটার সাথে কাজ করছে, টাকা আকাশে উঠছে তাদের জন্য, কিন্তু মানুষের কিছু হচ্ছে না। উনি যে চিফ অ্যাডভাইজার বলছেন যে সবাই আত্মসংস্থান করুক, আত্মনির্ভর হোক, কিভাবে হবে? সব কাজ তো উনিই নিয়ে ফেলছেন। উনি নিজে সুদ মওকুফ করাচ্ছেন, উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিচ্ছেন, উনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, উনি 25% সরকারকে ট্যাক্স দেওয়ার কথা, সেখানে 10% দিচ্ছেন। আপনি জানেন রাজস্ব আদায় অনেক কম হয়েছে এবার গত অর্থ বছরের চেয়ে, কারণ এই টাইপের উনি অনেক কিছু করছেন। উনি স্টারলিংক নিয়েছেন, নিয়ে বাংলাদেশের আকাশপথে মাধ্যমে যত রকম বাংলাদেশের কাহিনী আছে সব বিদেশে পাচার করে দিচ্ছেন। এবং এগুলো কিন্তু আমি যত কিছু বলছি, আমি কিন্তু নর্মাল করে বলছি। আদম ব্যবসার লাইসেন্সও নেওয়া হয়েছে। উনি আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছেন, উনি নিচ্ছেন না কোনখানে, উনি সবগুলো জায়গা থেকে মেন জায়গার যে ক্রিম গুলো উনি সবগুলো নিয়েছেন। তো উনি যদি সব নেন, তা উনার গ্রামীণে যারা আছে তারাই তো মোটা তাজা হবে, অন্যরা তো হতে পারবে না। ওই গ্রামীণের লোকরা যেমন উপদেষ্টা হয়েছে সব এনজিও সরকার, এনজিও গ্রাম বলে এটাকে, কিছু এনজিও আর গ্রামীণের গ্রাম, এই হলো এনজিও গ্রাম সরকার। এখানে আপনাকে বলি, উনি আত্মনির্ভরশীল হচ্ছেন, ওনার তো অর্থ কড়ি কিছু ছিল না। উনি এখন ক্ষমতায় এসে ওনার নিজেরটা করে নিচ্ছেন। আপনি ক্ষমতায় যে আপনারটা করেন, ওনারটার ব্যাপারে আপনারা এত কথা বলছেন কেন? উনি নিজে ক্ষমতা বানাচ্ছেন, উনি ট্যাক্স উনি মকুব করেছেন, যখন উনি উনি ম্যান যখন পাওয়ার। বাংলাদেশের কর্ণধার হবেন, বাংলাদেশের দায়িত্ব নিবেন, তখন ওনার কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না। এই জিনিসগুলো, এগুলা কিন্তু আপনার কি, সজীব ভুইয়ার যদি বাবা যদি লাইসেন্স করার যদি অপরাধ হয়ে থাকে, তাহলে উনি এতগুলা কাজ করলো, এগুলা কি আপনার নিরাপরাধের কাজ? এগুলো তো উনার ওনার নামে নাই, এগুলো তো এগুলো ওনার গ্রামীণ নামে নাই, টাকা। ওনার নামে তো শোনেন, কিছুই নেই। এইটাই তো কাহিনী, তো এই জায়গায় কার নামে আছে? ওর নামে যদি কিছুই না থাকে, 663 কোটি টাকা, এই টাকাটা গ্রামীণ থেকে যে মওকুফ করালো, ওটাও ট্রাস্টি বোর্ডের। যাদের এখান থেকে মওকুফ করালো সেটাও ট্রাস্টি বোর্ডের। আপনি বুঝেন রাজস্ব খাত, তাহলে আপনার ওটাও জনগণ পাবে, এটাও জনগণ পাবে। তাহলে মাফ করানোর কারণটা কি আমার একটু বলেন তো ভাই। আমি খুব কম বুঝি, আমি ও, রাষ্ট্রবিজ্ঞানে পড়ছি, তাও তো অর্থনীতি কথা, পড়িনি। তাও তো। আপনি আমাকে এটা বুঝান যে ওটাও যদি ট্রাস্টি ও, হয়, রাষ্ট্র তো ট্রাস্টি, রাষ্ট্র তো জনগণের জন্য, তাহলে রাষ্ট্র ট্রাস্টি, তাহলে কেন ওইখান থেকে স্থানান্তর করা হলো? আমাকে এটা বলেন। কেন রাষ্ট্রের কাছ থেকে 10% আপনার 25%-এর জায়গায় 10% করা হলো ট্যাক্স, আর 15% কে দিবে? এটা সারা জীবন উনি দিয়ে আসছে 25%। এখন কেন ওইটা 10% হলো, বাকি 15% কি করবে সে? এটা তো ট্রাস্টি, ও, যেখান ও। থেকে কমাইলো ওটাও তো ট্রাস্টি। উম, এখন কেউ কেউ আবার বলছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু ভ্যাট ট্যাক্স দেন না, আমাদের দেশের জনগণও আর ভ্যাট ট্যাক্স দিতে চাচ্ছেন না। আরেকটা হচ্ছে যে উনি যে জাপানে 1 লক্ষ লোক নাকি 5 বছরের মধ্যে নেবে, ওই ম্যান পাওয়ার বিজনেসটাও নাকি ওনার প্রতিষ্ঠান পাবে, এই ধরনের একটা কথা শুনে যাচ্ছি। উনার প্রতিষ্ঠান পাবে, উনি নিয়ে আগে দেখুক না। আমি আপনার একটা কথা বলি ভাই, জাপানিজরা এত হিসাবি। আমি কয়েক বছর আগে জাপান গিয়েছি, ওইখানে জিজ্ঞেস করলাম অ্যাম্বাসেডরকে, যে এখানে বাঙালি কত থাকে জাপানে। উনি আমাকে অবাক করে দিয়ে বললো 11,000। যেখানে মিডিল ইস্টে মানুষ হলো 20 লাখ, বাঙালি হলো 30 লাখ। যেখানে লন্ডন আমেরিকায় লাখের নিচে না, সেখানে জাপান বললো 11,000। আপনি হিসাব করেন, 71 থেকে যদি হিসাব করেন, 71 থেকে আপনি ধরেন 14 সাল বা 18 সাল পর্যন্ত ধরেন, আপনার যদি হয় 11,000, এটা বাইরে না হয় 12,000 হয়েছে বা 20,000ই হয়েছে ধরলাম। আপনি 54 বছরে হলো 20,000, আর আপনি 1 বছরে নিয়ে নিবেন 1 লাখ। এতই সোজা। আপনি যদি তাই নিতে পারতেন, এতই যদি পারতেন, আপনি যে বললেন রোহিঙ্গা আমরা সব রেডি করেছি, 1,80,000 রোহিঙ্গা এই বছর চলে যাবে, স্ট্যান্ড বাই রেডি করেছি। তারপরে উনারই আপনার পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন? বললেন যে ইম্পসিবল, রোহিঙ্গা ফেরত পাঠানো এই মুহূর্তে অন্তত 1 বছরের মধ্যে সম্ভব না। এটা বলার পরে পরের দিন আরো অবাক করে তথ্য পেলাম কি, যে আরো 1,30,000 রোহিঙ্গা অলরেডি 5 লাখের মধ্যে থেকে, ওই পাশে কিন্তু 5 লাখ আছে, আরো 1,30,000 ঢুকে গেছে বাংলাদেশে। আপনি বুঝেন? উনি বললেন যে
কি একটা ছেলেকে নিয়ে আসলেন, কি নাম, সাইদ নাম না কি নাম, আকাশে উড়ে। এই আকাশে উড়া লোক আইনা আপনি সাবমিট করলেন বিজনেস সাবমিট। পাগলেও বুঝে যে যে দেশের সরকার আপনার স্থিতিশীল সরকার থাকে না, গণতান্ত্রিক সরকার থাকে না, সে দেশে বিদেশিরা ইনভেস্ট করে না। সেইখানে উনি বললেন যে একদম ব্যবসায় ছেয়ে যাবে বাংলাদেশ। আমরা মনে করলাম তাই তো, আকাশে উড়া লোক, সে যেহেতু নিয়ে আসছে, এত সুন্দর উপস্থাপন করছে। ভাই, এতই যদি উপস্থাপকরাই যদি এত ভালো করতো, তাহলে ডিবেটের যারা চ্যাম্পিয়ন যুগে যুগে তারাই রাষ্ট্রপ্রধান হইতো। হ্যাঁ, তো আপনার উনি বললেন যে এইবার দেখবেন কি অবস্থা। আপনি বলেন তো, এই 2 মাস 3 মাস হয়ে গেল, একটা ব্যবসা আসছে কিনা? কোন কোম্পানিটা এসে ইনভেস্ট করছে এখানে? বা আগামী 1 বছর 6 মাসের মধ্যে কোন কোম্পানি? বরং গার্মেন্টস দেউলিয়া হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। কত পার্সেন্ট গার্মেন্ট চলে গেছে আপনি ওই হিসাবটা করেন। কত পার্সেন্ট গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আপনি ওই হিসাবটা করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংক বলছে বাংলাদেশে 27 লক্ষ নতুন গরিব যোগ হয়েছে। নতুন গরিবের মধ্যে 18 লক্ষ নারী গরিব। একটা পুরুষ গরিব থাকলে ওই সংসারটা তাও নারী জোড়াতালি দিয়ে চালাতে পারে, নিজে না খায়, স্বামীকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়। কিন্তু একটা নারী যদি গরিব হয়, সে সংসার কোনোদিনই চলে না। নারীর হাতে যদি 1 কেজি চালও না থাকে, আপনার কি দিয়ে খাওয়াবে সে তো কিছুই পাবে না। সো আপনার এই অতি দরিদ্রের মধ্যে 18 লাখ মহিলা আবার নতুন যোগ হয়েছে। তা উনি যদি এতই ভালো কিছু করতেন, উনার জিডিপি গ্রোথ 4-এর নিচে নামছে, যেখানে অনেক বছর জিডিপি গ্রোথ 4-এর উপরে। লাস্ট ইয়ার আপনার 23-24 অর্থ বছরের জিডিপি ছিল 4.22, আর এখন জিডিপি হচ্ছে 4-এর নিচে। তাহলে আপনি বলেন যে আমরা কোথায়? এগুলা তো সাধারণ মানুষ এগুলা নিয়ে স্টাডি করে না। আমরা তো বিপদে পড়ে স্টাডি করি, দেশের কথা বলি, জনগণের পালস নিয়ে কাজ করতে চাই। এই জন্য আমরা কথা বলি বলেই আমাদের লুম দাঁড়ায় যায় শরীরে। তো এই জায়গা থেকে আপনার উনি কিভাবে সার্ভাইভ করবে? আচ্ছা, উনি কি এগুলো বুঝেন কিনা স্যার একটু বলেন, যে ওই যে কি জিডিপি নাকি যেগুলো ইংরেজি শব্দ, এগুলো বুঝি না, মানে উনি আসলে বুঝেন কিনা জিডিপি বা কি অবস্থা, বেকারত্ব যে বেড়েছে, শিল্প কারখানা যে বন্ধ হয়ে গেছে, কিছুগুলো প্রতিহিংসার কারণে বন্ধ হয়েছে, যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের বিচার হোক, কিন্তু শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে তো শ্রমিক কর্মচারীদের বেকার করার দেশের কেউ বলছেন যে বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই 9 মাসে আমাদের যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যারা কাজ করেন। একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া মানে 3-4 হাজার লোকের কর্মসংস্থান শেষ, এবং 3-4 হাজার লোকের পরিবার আছে সেগুলো নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ইউনূস সাহেবের যে আত্ম উন্নয়ন সুপ্ত শক্তির বিকাশ তিনি করছেন, সেটা কিভাবে সম্ভব স্যার? এটা বলে আমরা শেষ করবো আর কি। জি, ধন্যবাদ। দেখুন, উত্তরটা একটু সার্কাস্টিক হবে, সেই জন্য আমি প্রথমে মাপ চেয়ে নিচ্ছি। যারা নোবেল কমিটির লোকজন, নমিনেটর, তাকে পুরস্কার দিয়েছিলেন, তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অর্থনীতি তিনি কম বোঝেন বোধ হয়, সে কারণে অর্থনীতিতে তাকে পুরস্কারটা না দিয়ে সান্ত্বনা পুরস্কার ধরিয়ে দিয়েছেন, তাও আবার ভাগে যোগে। এবং মানুষ যেটা হয় কি, যার মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন, তার উপকারটা দ্রুততম সময়ের মধ্যে যদি আপনি ভুলে যেতে পারেন, তাহলে এটা সার্থকতা। এবং সে কারণেই আপনার এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী উপাচার্যকে তিনি দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে ফেলেছেন। কারণ তার এই যে পুরস্কারটি, সেটি মূলত নারী উন্নয়নের কারণে, এবং নারীদের তিনি ক্ষমতায়িত করবেন সেই তাগাদা থেকে তাকে দেয়া হয়েছে। তো তার কাছে মনে হয়েছে এই ধরনের বিপজ্জনক নারী যদি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন, ভবিষ্যতে উপাচার্যের জায়গায় যদি তিনি আচার্য হয়ে বসেন, তাহলে তো ওই জায়গাটা তার জন্য আর খালি থাকবে না। আচ্ছা, আবার কেউ বলছেন বাংলাদেশে যদি অভাব দারিদ্রতা না থাকে তাহলে ফান্ড কিভাবে আসবে? এটাও তো হবে না। বিভিন্ন দেশে যেই নাকি উনি আবার ওনার গ্রামীণ বা ওনার গ্রামীণ ব্যাংক, ওনার এনজিও সম্পর্কে টাকা পয়সা বা বাজেট, রাষ্ট্রের কথা চিন্তা না করে নাকি ওনার এনজিওর কথা বলেন, সেগুলোর প্রচার প্রমোশন তিনি করে আসেন বিভিন্ন দেশে যাইয়া। আচ্ছা, এই মধ্যে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি, আবার যেটা বললেন কোনো বিনিয়োগ আসে নাই এবং বিনিয়োগের কোনো সম্ভাবনাও নাই, সেটিও আমরা দেখতে পাচ্ছি না। উনি কিন্তু সব দেশ বাদ দিয়ে তুর্কিয়াতে হাজির হয়েছেন মূলত অস্ত্র কেনা বেচার জন্য। এসব সচিত্র প্রতিবেদন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছেন আপনার বন্দুকটা, ড্রোনটা, বিমানটা, এগুলো দিয়ে বাংলাদেশে যুদ্ধ প্রস্তুতি নেওয়া যাবে কিনা। আচ্ছা, মনিয়াপা, আপনি শেষ কথাটা বলেন। শুধু বাংলাদেশে উনি যুদ্ধ পরিস্থিতি মানে সবসময় বিরাজ করছে, এখন আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। বাংকার টাঙ্কার নাকি অনেকে তৈরি করছে বাসা বাড়িতে, বাংকার ড্রোন পরিচালনা শিখছে। সেই ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি শব্দটা বারবার আসছে কেন? এটার মতলব বা উদ্দেশ্য কি একটু যদি বলেন। দেখেন, বাংলাদেশের অবস্থা অনেকদিন যাবতীয় ভীষণ খারাপ। এই যে আমি শেখ হাসিনাকে অপছন্দ করি, তারপরেও একটা অপছন্দের লোক যদি একটা সত্যি কথা বলে, উনি একটা জায়গায় কিন্তু বলছেন যে আমি যদি সেন্ট মার্টিনটা দিতে পারতাম, তাহলে আমাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারতো না। আজকে যখন দেখি সেন্ট মার্টিনে আমাদের আত্মীয় স্বজনরা, যারা সেন্ট মার্টিনের অধিবাসীদের আত্মীয় স্বজন, তারা যেতে পারছে না, তখন কিন্তু এটা অবাক করার মতোই মনে হয় যে এটাই সত্যি। তারপরে আপনারা দেখেন যে হঠাৎ করে বন্দর দিয়ে দেওয়ার মতো শোরগোল ওঠে, কোনো বলা নাই কনে, বলে না যে এটা ঠাটা পড়া কথা, মানে ঝড় ঝঞ্ঝা কিচ্ছু নাই, বজ্রপাতে মানুষ মারা গেল। তো এরকম হতে পারে আমার দেশের লোকরা
আমি বিনা ব্যাংকে বজ্রপাত। আমার দেশের লোকরা হতে পারে তারা চোর, আমি স্বীকার করলাম, চুরি করে তো দেশেই থাকবে টাকাটা। আমি জি যখন বিদেশে কারো কাছে ভাড়া দিব, সে তো একটা পয়সার বিনিময়ে এখানে লাভ করতে আসবে, সে তো তার টাকাটা ডলার করে নিয়ে এসে চলে যাবে। আমি এমনি ডলারের ক্রাইসিসে ভুগছি, 1 নাম্বার। 2 নাম্বার, আজকে বন্দর চালাতে পারেন না দেখে আপনি বন্দর ভাড়া দিচ্ছি, আগামীকালকে যখন রাষ্ট্র চালনা করতে পারবেন না, আমি কি রাষ্ট্রও ভাড়া দিব? হ্যাঁ দিবেন। ঘটনা কিন্তু এটা কিন্তু এত হালকা জিনিস না। 3 নাম্বার, আপনার করিডোর বলা নাই কয়া নাই আপনার, আবারও বললাম, কূটনৈতিক যিনি উপদেষ্টা উনি বললেন যে করিডোর দেওয়া হয়ে গেছে, মানবিক করিডোর। তার আগে জাতিসংঘের সাধারণ সম্পাদক বলে গেলেন যে একটা হিউম্যানিটি করিডোর এরকম আবলা আবলা একটু হালকা টাচ দিয়ে গেলেন। পরেই কিন্তু উনি যাওয়ার পরে কূটনৈতিক উপদেষ্টা এটা ঘোষণা দিলেন। দেওয়ার পরে যখন সবাই হুলস্থুল অবস্থা শুরু হয়ে গেছে, সবার ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড়, সেনাবাহিনী থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে এই রাষ্ট্রটা সবার, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব প্রথমে সেনাবাহিনীর উপর পড়ে, তারপরে জনগণের উপর পড়ে। তো এটার দায় দায়িত্বের 100% জবাবদিহিতা সেনাবাহিনীর উপর পড়ে। সেনাবাহিনী যখন ক্লিয়ার কাট কথা বলছেন, তখন কিন্তু রাষ্ট্রের অন্য দিক দিয়ে কিন্তু যুদ্ধের চলে গেছে। সেনাবাহিনী বনাম প্রধান উপদেষ্টা, এটা কিন্তু আমরা আশা করি নাই। এটা আমরা কিভাবে জানলাম? যখন রাষ্ট্রের কথাগুলো যখন ওপেন হয়ে যায়, সেনাবাহিনী একরকম বলছেন, উপদেষ্টার লেভেল থেকে একরকম বলছেন, উপদেষ্টার পিএস লেভেল থেকে একরকম বলছেন, এবং নিরাপত্তা উপদেষ্টা নামে যিনি বিদেশি নাগরিক, উনি জি হঠাৎ করে উনি বললেন না, এই ধরনের কোনো কথাই হয় নাই, পাশের দেশের এই ধরনের প্রোপাগান্ডা। পাশের দেশ প্রোপাগান্ডা করবে, তাহলে কি আপনার কূটনৈতিক উপদেষ্টা কি পাশের দেশের নাগরিক? আমি জিজ্ঞেস করতে চাই। পাশের দেশ করতেই পারে, কারণ একই সাথে সবার এখানে স্বার্থ আছে। চায়নার স্বার্থ আছে, জি ভারতের স্বার্থ আছে, পাকিস্তানের স্বার্থ আছে, বাংলাদেশের স্বার্থ আছে, আমেরিকারও স্বার্থ আছে। যেহেতু বার্মা অ্যাক্ট করেছে, তাদেরই বড় স্বার্থ। আবার আমার জায়গা আপনি দখল করবেন, আমারও তো স্বার্থ, এখানে আমার জীবন ধারণও একটা ব্যাপার। তো এই যে ত্রিমুখী চতুর্মুখী যে ভেজাল গুলো লাগাচ্ছে একটা অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকারও এটা করতে পারে না। ওই যে জনগণের মতামত পারবে না, পার্টিদের সাথে পারবে না, চলে, পারবে উনি না। ভালো বলতে পারবেন। নির্বাচিত সরকারের এই রাইটস নাই, তাদেরও সব দল নিয়ে বসে, দেশ নিয়ে বসে সবার ম্যান্ডেট নিতে হবে। তাহলে একটা অনির্বাচিত সরকার এই স্পর্ধা তাকে কে দিল? জি, ওকে ধন্যবাদ। স্যার আমি একটা ব্যাখ্যা দিই শুধু একটা, ওই যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বন্দর নিয়ে যখন কথা বলছিলেন, তখন তিনি বলছিলেন যে চিকিৎসার জন্য আমরা বিদেশে যাই, বিশেষজ্ঞের কাছে যাই। ঠিক আছে? এখন বন্দর আপনার অসুস্থ, বন্দরের হার্ট নষ্ট হয়ে গেছে, আমরা বিদেশ থেকে চিকিৎসক আনবো। এটা তিনি বলেছেন। এখন আবার কেউ বলছেন এটা তো বোকার মতো একটা কথা হলো। বিদেশে চিকিৎসার জন্য যে আপনি সেটাও নিরুৎসাহিত করতে পারেন যে আমরা যাবো না, আমরা নিজেরা নিজের দেশে হাসপাতাল করব। এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে সবাই প্রত্যাশা করেছিলেন যে তিনি বলবেন যারা বিদেশে চিকিৎসা নিতে হবে না। এখন যখন তিনি বিদেশ থেকে আবার ডাক্তার নিয়ে আসবেন হার্ট চিকিৎসার জন্য, এটাও উনি বলতে পারতেন যে বন্দর আমরা নিজেরাই করবো, আমরা নিজেরাই মেরামত করবো, আমরা যতটুকু পারি ততটুকু করবো, আমরা স্বাবলম্বী হবো। এই কথাটা জনগণ ওনার কাছ থেকে শুনতে চেয়েছিলেন। কিন্তু উনি বলছেন যে বিদেশ থেকে বন্দর হৃদয় চিকিৎসা করার জন্য, হার্ট চিকিৎসা করার জন্য আনতে হবে বাংলাদেশে। ধন্যবাদ। আসলে আমরা যদি গোড়াতে অনুসন্ধান চালাই, ঝামেলাটা কিন্তু সেখানে। প্রফেসর ডক্টর ইউনূস তিনি ভাগে যোগে এই পুরস্কারটা পেয়েছেন, এক ধরনের সান্ত্বনা পুরস্কার। তিনি যদি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেতেন তাহলে বুঝতাম তিনি হার্ড আর্নড একটা প্রাইজ পেয়েছেন। কিন্তু এখানে যেটা হয়েছে, ভাগের মা গঙ্গা পায় না যে কথাটি আছে, এখানে তাই হয়েছে। তিনি পেয়েছেন পার্টলি এই পুরস্কার, পার্টলি পেয়েছেন গ্রামীণ ব্যাংক। এবং গ্রামীণ ব্যাংকে কেন দেওয়া হয়েছে? নারীদের ইমানসিপেশনে যাতে এটি একটি অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসেবে ট্রিটেড হয়। খেয়াল করেন জি তিনি কি করলেন, এই সরকারের আমলে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি, তার মধ্যে একটি মাত্র বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী উপাচার্য নিয়োগ দিলেন। তারপরে কি করলেন, 8 মাসের মাথায় সেই নারী উপাচার্যকে কারসাজি করে সরিয়ে আনা হলো, প্রত্যাহার করা হলো, এবং জাস্টিফাই করার জন্য প্রভিসি এবং ট্রেজারারকেও উইথড্র করে দিলেন। জি, আমি এখন দর্শক বন্ধু আপনারা যারা আছেন আপনাদেরকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতে কিছু শিরোনাম একটু পড়তে চাই আমাদের। যেমন প্রথম কথা হচ্ছে আমাদের বাজেট ঘোষণা করা হয়েছে 2025-26 বাজেট, সেটি আপনারা জানেন যে সেটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। আর নির্বাচন বিষয়ক আমাদের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, সেখানে আলোচনা হয়েছে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কখন হতে পারে। এখানে আমি যদি বলি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে সব রাজনৈতিক দল। এটা হচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ, তিনি বলেছেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়, এটি বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডিসেম্বর এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত, অর্থাৎ তারা এখন ডিসেম্বর এপ্রিল আর জুন না, 3টি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে নুরুল হক নুরু। আবার প্রেস সচিব বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, তিনি সবগুলো বলে গেছেন। ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চও হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনে হতে পারে। জুনের পরে একদিনও তারা
ক্ষমতায় থাকবেন না। এই কথাগুলো আলোচনা হচ্ছে বাজেটে। আবার মঈন খান বলেছেন এটি একটি অর্থহীন বাজেট, বাজেট নিয়ে বলেছেন। দ্রুত গৃহীত হবে জুলাই চার্টার, উপদেষ্টা প্রধান উপদেষ্টার আশা। দিনাজপুরে ওয়ারিয়র গ্রুপের আচ্ছা যাই হোক, সেটি আমরা বলবো না। তো এই বিষয়গুলো মোটামুটি আজকের আলোচনার বিষয়। একটা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি এবং দীর্ঘদিন যাবৎ কথা হচ্ছে। ডিসেম্বরে হবে নাকি জুনে হবে সেটি নিয়ে কথা হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন জাতীয় বাজেট যেটি ঘোষণা করা হয়েছে, সেই বাজেটে বিগত বছরগুলোতে বাজেট কেমন ছিল, এখন কেমন রাখা হয়েছে, একটা গ্রহণযোগ্য এবং ব্যতিক্রমধর্মী আমাদের প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, একটা অন্যরকম নির্বাচন তিনি করতে চান। সেটি কিভাবে সম্ভব, কিভাবে হবে না, সেটি আমরা জানতে চাইবো। আমাদের স্যার এখানে রয়েছেন। আমরা প্রথমে স্যার নির্বাচনী বাজেট নিয়ে যদি একটু কথা বলি, সেই কথাটা আপনার কাছে জানতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে একটা গ্রহণযোগ্য এবং রিমার্কেবল একটা ইলেকশন তিনি করতে চান, উপহার দিতে চান। সেই জন্য এই বাজেটের কি অবস্থা আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, সেটি যদি আপনি বলেন। বিগত নির্বাচনগুলোতে কেমন বাজেট ছিল, আপনি জানি পপের চেয়ারম্যান ছিলেন, সবকিছুই জানেন, একটু যদি শেয়ার করেন দর্শকদের সাথে। ধন্যবাদ। দেখুন, আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন আমাদের লেজিসলেটিভ ফেলো স্টেট ডিপার্টমেন্টের এবং সাবেক মাননীয় সংসদ সদস্য লুৎফা চৌধুরী মনি, এবং সেই জন্য আমি মনে করি যে আজকের এই আলোচনাটি হতে পারে আপনার আই ওপেনার। কারণ তিনি আপনার একজন জনপ্রতিনিধিও ছিলেন সেই কারণে। আর এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এই যে আপনার শুভঙ্করের ফাঁকিটা কিন্তু আজকেই প্রকাশিত হয়ে গেল। আপনি কেমন স্যার? একদিকে সোনার পাথর বাটি উপহার দেবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সোনা দিয়ে তৈরি পাথর বাটি আমাদের উপহার দিতে যদি হয় তাহলে তো বাজেট বরাদ্দ রাখতে হবে, তাই না? জি, এখন জি, জি, অবশ্যই। যে বাজেট আপনি প্রকাশ করলেন, যাকে আমাদের ডক্টর মঈন খান অর্থহীন বাজেট বলেছেন, আমি তার সঙ্গে অনেকাংশে একমত। এই কারণে বাংলাদেশে যে কজন বোদ্ধা রাজনীতিবিদ আছেন তার মধ্যে অন্যতম এবং অভিভাবক শ্রেণীর মানুষ হচ্ছেন ডক্টর মঈন খান। আমি তার সঙ্গে জি, দীর্ঘদিন এইসব বিষয় নিয়ে কাজ করেছি, সেই আপনার 90-র দশকে। এবং তার স্ত্রী বিদেশি সহধর্মিণী রুকসানা খন্দকার, তিনি একজন নির্বাচন পর্যবেক্ষকও বটেন। জি, এবং তিনি যে কথাটি বলেছেন এটার সূত্র জি, ধরে আমরা যদি এই অগ্রসর হই তাহলে দেখব যে বর্তমান যে নবগঠিত নির্বাচন কমিশন তার একটা চাহিদা পত্র দিয়েছে, তার জি, উপর ভিত্তি করে কমিশন একটা সুস্টিং বাজেট দিয়েছে, যেটি জি, আগের বিগত যে নির্বাচনগুলো হয়ে গেছে, গত বছর আপনার 7 জানুয়ারি নির্বাচন, তার আগে 18 নির্বাচন, তার আগে 14 নির্বাচন, তার আগে জি, যে 5 বছর পেছনে আমরা যতই যাব ততই একটি করে নির্বাচন পাবো। এবং নির্বাচন বছরে বাজেটে নির্বাচন আয়োজনের জন্য কি পরিমাণ অর্থ সংস্থান রাখা হয়েছে তার সঙ্গে যদি তুলনা করেন তাহলে হতে হবে বর্তমান বাজেটে যে সংস্থানটুকু নির্বাচনের জন্য তা হতে হবে স্মরণকালের সেরা সংস্থান বা জি, স্ফীত সংস্থান। সেটা না হয়ে আমরা জি, দেখছি ছিন্ন কয়েকটি সংস্থান রাখা হয়েছে, যেটি আসলে মূল উদ্দেশ্যটা বলে দেয়। ছলনা কত রকমের হতে পারে, আপনি সেটা করলেন কিন্তু আসল জায়গাটায় কিন্তু ধরা পড়ে গেলেন এই সংস্থান থেকে। আপনি এমন একটি বাজেট হাজির করলেন এমন পরিমাণের, যা দিয়ে আপনার একদিকে টানলে আরেকদিক অনাবৃত হয়ে যাবে। অর্থাৎ যদি আপনার সাধারণ নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন এরকম একটি পরিবর্তিত পরিস্থিতি আয়োজন করার সত্যিকার ইচ্ছা থাকে, যেখানে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে এবং জি, দেশে নানান রকমের নতুন মাত্রা যুক্ত হয়েছে, মব কালচার হয়ে গেছে পপুলার কালচার, সেখানে আপনার বরাদ্দ যদি আপনি আগে 10 টাকা দিয়ে থাকেন এখন দিতে হবে 50 টাকা। সেটা না করে আপনি গতবার যা ছিল তার চেয়ে কমিয়ে দিয়েছেন। অর্থাৎ জি, আপনার আসলে সাধারণ নির্বাচন করার ইচ্ছা নেই, আপনি সবাইকে ফাঁকি দিচ্ছেন। এই আচ্ছা, বিষয়টা পরিষ্কার হয়ে যাওয়া ভালো, কারণ তা না জি, হলে সকল আলোচনাই নিষ্ফল হয়ে যাবে। আপনার কোয়ালিটি অফ ইলেকশন আপনাকে এনশিওর করতে হলে আপনাকে পর্যাপ্ত অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে, এবং এই একটুকু সূত্রই রয়ে গেছে। আদারওয়াইজ আমরা দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সিভিল সোসাইটি এবং রাজনৈতিক অঙ্গনে যারা সক্রিয় সেইন রাজনীতি করেন, নির্ভা চৌধুরীর মতো, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি তুলেছি যে নির্বাচন কমিশনকে অর্থবহ অর্থে আপনার স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে ভূমিকা পালন করতে হবে, এবং সেইভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। এবং সেই কারণে জি, সেসব দিক কিন্তু দেখা গেছে প্রধানমন্ত্রীর সচিবালয় বা প্রধান উপদেষ্টা সচিবালয় থেকে একেবারেই
স্বাধীন করে ফেলা হয়েছে। একটি সূত্র বাকি রয়ে গেছে, সেটি সরকারের হাতে, বাজেট। সেই বাজেটটা দিয়ে কিন্তু আপনি এখন নির্বাচন কমিশনের কাজের কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু কন্ডিশন করে দিচ্ছেন। আপনি ন্যূনতম বাজেট প্রদান করলে তার ফলাফল হবে একরকম, কোয়ালিটি হবে একরকম। পর্যাপ্ত পরিমাণে বাজেট বরাদ্দ থাকলে সেটার কোয়ালিটি হবে আরেক রকম। আর যেখানে স্মরণকালের সেরা নির্বাচন আপনি উপহার দিতে চান, অথচ একটি সাধারণ নির্বাচন আয়োজনের জন্য যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার তাও দিচ্ছেন না, তার মানে ডাল মে কুচ কালা হয়। এখানে আপনার হয়তো চিন্তা আছে আপনি গণভোট করবেন, অথবা স্থানীয় সরকার নির্বাচনের একটা চিন্তা ভাবনা আপনার মাথায় আছে, সাধারণ নির্বাচন এই বছর হয়তো করবেনই না। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে নতুন তথ্য দিলেন এবং যে নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে বাজেট বরাদ্দ করা হয়েছে, সেই বাজেট দিয়ে সেই রকমের নির্বাচন ইউনিয়ন পরিষদ হতে পারে হয়তো, বা আপনি যেটা বললেন যে আমাদের, হ্যাঁ, সেই নির্বাচনগুলো হয়তো আমরা দেখতে পাবো। আমি এখন নীলুফার মনি আপনার কাছে যাব। নীলুফার চৌধুরী মনি, আপনি নিশ্চয়ই স্যারের কথাগুলো শুনেছেন এবং নির্বাচনের ব্যাপারে বাংলাদেশে তোড়জোড় চলছে। বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, এবং আবার মাহবুবউদ্দিন খোকন একটা কথা বলেছেন যে 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন না দিয়ে অলরেডি প্রধান উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। আচ্ছা, আমরা সেটাও শুনেছি। তাছাড়া আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে, একসময় বলেছেন ডিসেম্বরের নির্বাচন দিতে হবে, কিন্তু কিছুদিন আগে আবার বলেছেন ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। আপনাদের নেত্রী বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে গণতন্ত্র প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছেন এটি কতটুকু বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? তিনি বলছেন ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। স্যার যেটা বললেন সেই পর্যাপ্ত বাজেটও নেই, তার মানে উদ্দেশ্যের মধ্যে ডাল মে কুচ কালা হে। স্যার যেটি বললেন সেটার আপনি একটু ব্যাখ্যা দিবেন। তারপরে আমরা কিন্তু আজকের ওই যে নির্বাচন কোন কোন দল চেয়েছে সেই বিষয়ে যাব। এই প্রসঙ্গটা যদি একটু শেষ করি, বাজেট বিষয়ক। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক ডক্টর কলিমুল্লাহ স্যারকে শুভেচ্ছা। দেখেন, আসলে ওই যে বলেন না যে মর্নিং শোজ দ্য ডে। তো আপনার স্যার যা বললেন এটা তো আসলে দেখেই বোঝা যায়, বাজেটের পরিমাণ দেখলে বোঝা যায়। আগের বিগত সরকারও টাকা ছাপিয়ে শেষ দিকে টাকা ছাপিয়ে চলেছে, বর্তমান সরকার উনিও কিন্তু টাকা ছাপিয়েই চলছে। তো টাকাই যদি ছাপিয়ে চলে, তাহলে স্বপ্নেই যদি আপনি খান তাহলে কম খাবেন কেন? তাহলে আচ্ছা, আপনার বাজেট কমানোর কি আছে? বাজেট মানে কি? আমি একজন সংসদ সদস্য থাকার পরও 1-2 বছর বাজেট বুঝি না। স্যাররা দুনিয়ার সেমিনার করে, সেমিনারে যাই, বুঝি না। শেষে বাজেটের একটা গণতন্ত্রের যেমন এক লাইনের সংজ্ঞা হচ্ছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। বাজেটের এক লাইনের বাজেট হচ্ছে একটা দেশের 1 বছরের আয় ব্যয়ের হিসাব। যদি আমার টাকা থাকে আমি এটা কিনবো, ওইটা কিনবো, ওইটা কিনবো, আপনার সোফা সেট কিনবো, টিভি কিনবো, ফ্রিজ কিনবো, তারপরে পারলে আমি হেলিকপ্টার কিনবো, আরো যদি থাকে বিমান কিনবো। আমার টাকা নাই, আমি কিছুই কিনি না, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি আলোচনা যে আমি এই খাতে এটা খরচ করতে চাই। যদি পয়সা অর্থ সংকলন হয়ে করবো, তো যদি খরচই করতে চাই তাহলে বাজেট দিতে তো অসুবিধা ছিল না। বাজেট তো এমন না যে আগে টাকা রেডি করে এনে তারপরে দিতে হয়। বাজেটে কম পড়লে যদি কমই পড়ে তাহলে কিন্তু ওই যে আবার টাকা আবার ছাপাবে, হয়তো বা কোনো ছবির নাম বাদ যাবে, নতুন ছবি আসবে, আবার পুরানো জনের দুঃখ করবে, এই টাকার মধ্যে ছবি নিয়ে কাহিনী হবে, বাট ছাপানো বন্ধ হবে না। এটাই আমি বলতে চাচ্ছি। সো এই জায়গায় সরকার যে সব ক্ষেত্রে ব্যর্থ এটা প্রমাণ করে দিয়েছে। আপনি বাজেটে দেখেন যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ ওগুলোর দাম বেড়েছে, যেগুলো গুরুত্বহীন, যেগুলোর দরকার নেই, ওগুলোর দাম কমেছে। তো এই যে সরকারের এই চালাকি না করলেও হতো, কারণ এই সরকার তো কোনো দলীয় সরকার না। এই সরকারের জবাবদিহিতা হচ্ছে একটা নির্বাচন দিয়ে সুন্দরভাবে বিদায় নেওয়া। সেটা করলেই জনগণ খুশি, দেশ খুশি, মানুষ খুশি, বিভিন্ন না, রাজনৈতিক দল এখন খুশি, আপু কলিমুল্লাহ আপনাকে একটু স্যারের মতো থামিয়ে বলি, বুদ্ধিজীবীরা খুশি। ওনাকে তো 5 বছর বা 10 বছর থাকার ব্যাপারে বলা হচ্ছে। এটা মাহবুবউদ্দিন খোকন সাহেব কোত্থেকে বলেছেন, কিভাবে বলেছেন যে সংবিধান অলরেডি 3 মাসের মধ্যে নির্বাচন না দিয়ে লঙ্ঘন করেছেন? না, এটা তো 106 ধারা তো লঙ্ঘিতই হয়েছে, কারণ এটা সরকার যখন চেঞ্জ হয়, এই ধরনের সরকার চেঞ্জ হলে 106 এর মধ্যে ওটাই লেখা আছে যে আপনাকে 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। যদি এখন আপনি 3 মাসের মধ্যে নির্বাচন করেন নাই, সেটা সংবিধান চেঞ্জ করার মতো কোনো ক্ষমতাই আপনার নাই। আপনি একটা রাষ্ট্রপতি চেঞ্জ করতে পারেন না সংবিধান লঙ্ঘিত হবে বলে। আপনার রাষ্ট্রপতি চেঞ্জ করার মতো কোনো অপশনই নাই। ঠিক তেমনি আপনার সংবিধানকে আপনি চেঞ্জ করার কোনো অপশন নাই। এক অপশন থাকুক বা না থাকুক, একটা হতে পারতো সমস্ত রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাকে কোনো রিস্ক নিতে পারতো। বাট আপনি তো কারোর কেয়ারই করেন না, আপনি তো একদম নাই দেশের বিরাট কিছু। কারণ
আপনি দেখেন প্রত্যেকটা সরকার যারা রাজনৈতিক ভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার হয়েছে, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের রাষ্ট্রপতির পারমিশন নিয়ে অকেশনালি, আমরা জানি রাষ্ট্রপতির অনেক ক্ষমতা নেই, কিন্তু এটা অকেশনালি আছে যে আপনি যাওয়ার আগে একবার দেখা করে যাবেন, কি কি আলোচনা হবে, কোন দেশে যাবেন সেটা আলোচনা হবে। আবার আপনি কি আলোচনা হলো, কেমন ছিল প্রোগ্রাম, এবং আরো কি হলে ভালো হতে পারতো, বা কেন এটা মন্দ হলো, এই যে বিশ্লেষণ, ধারা বিশ্লেষণ এসে আবার আপনাকে করতে হবে। শুধু তাই না, আপনাকে একটা অকেশনালি আরেকটা সাংবাদিক সম্মেলনও করে, এটা আমরা দেখে এসেছি। তো এই সরকার কিন্তু 10 মাসে মিনিমাম 10টা দেশে গিয়েছে। বিদেশ বিদেশ নামক, আগে দীপমণি যাইতো কারণে অকারণে, এখন এই সরকার যান। তো 10টা দেশে গিয়েছেন, 10টা দেশের কিন্তু একদিনও আমরা দেখি নাই রাষ্ট্রপতির ওখানে এই পেশ করা। রাষ্ট্রপতি আছেন, উনি আগেও নামেই ছিলেন, এখনো নামেই আছেন, কিন্তু এই কাজটা উনার। তাহলে উনাকে দায়বদ্ধতা, এটা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর দায়বদ্ধতা এটা, তো এটা কিন্তু করছেন না। উনি তো একদম জ্ঞানী মানুষ, নোবেল পেয়েছেন উনি। আমাদের বলা হয় যে এত শিক্ষিত এডুকেটেড মানুষ আর বাংলাদেশের ক্ষমতায় কখনো আসেননি। তিনি সংবিধান লঙ্ঘন করবেন, এটা কি মানায়? তিনি কি প্রেসিডেন্টের সাথে, অনেকে বলছেন দেখা করার কিন্তু সংবিধান আছে 106, আপনি যেটা বললেন দেখা করার, উনি তো বুঝতেন এটা। উনি উনি কি বুঝেই করছেন না নাকি? উনি 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 তো আপনি নিজেই বলেন উনি শিক্ষিত, সচেতন। হুম, উনি হুম, হুম। সারা জীবন, সারা পৃথিবী পড়ায় আসছে, বিভিন্ন জি। ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা দেয়, সেই বক্তৃতার পরে তাকে আবার ডক্টরেট ডিগ্রি দেয়। তো হুম, উনি এই কাজগুলা করতে পারেন। যদিও আমি মনে করি এখানে আমরা তিনজনই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেইখানে আপনার তিনজনের তিনটা আলাদা সাবজেক্ট ছিল। সেই হুম, সাবজেক্ট গুলোর বাইরে আমরা যদি আর্টস ফ্যাকাল্টির হই, আমরা সায়েন্স ফ্যাকাল্টির সাধারণ কিছু বিবেচনা, বুদ্ধি, আপনি পদার্থ কি পদার্থ না এটাই আমরা বুঝি, বাট এর চুল চেরা হিসাবের মধ্যে গেলে কিন্তু আমরা অনেকেই বুঝবো না, যদি আমরা আর্টস ঘরানার ছাত্র হয়ে থাকি। ঠিক হুম, তেমনি সায়েন্সের অনেক মানুষ, সে যে ভালো ইকোনমিক্স বুঝবে তা কিন্তু না। তো উনি ইকোনমিক্স এর একজন মানুষ, উনি ভালো হয়তো বা কিভাবে টাকা লগ্নি করলে কত পাওয়া যায়, ব্যাংক কিভাবে চলবে সেটা করতে পারেন। তারপরেও 10টা ব্যাংক দেউলিয়ার খাতায় নাম লিখিয়েছে, এটা বিগত সরকারের সময়ই ছিল, কিন্তু উনি আসার পরে কিন্তু এটা ডেভেলপ করে নাই, ডেভেলপ করে নাই। আমরা এটা আশা করতাম, আশা করেছিলাম এটা হলে আমাদের ভালো লাগতো। কিন্তু যে জিনিসগুলো ফর্মুলার মধ্যে পড়ে, উনি ফর্মুলার বাইরে কাজ করতে পারেন না। ওনার প্রত্যেকটা সেক্টরে ওনার অফিসার আছে, ওনার কর্মকর্তারা ওনাকে প্রতিনিয়ত নিশ্চয়ই স্মরণ করিয়ে দেন, আমার ধারণা। না দেওয়ার কোনোই কারণ নাই, তাদের চাকরি রক্ষার্থে তারা এটাই করবে, এটাই তাদের ডিউটি। তাইলে কেন উনি এই কাজগুলো করেন না? সেইখানে উনি কি আইনের লঙ্ঘন করতে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, নাকি উনি মনে করেন আবারও বিগত পতিত সরকারের মতো যে এই বাংলাদেশটা উনার বা উনার বাবার? হ্যাঁ, আমাদের সবার বাবার, আমাদের সবার, বাট আমার একক না, কারো এখানে তিনজনের কারো একক না। অতএব উনি যদি এটা মনে করে থাকেন, উনি বিশাল ভুল করবেন। ভুল করছেন। আওয়ামী জি, লীগের 15.5 বছর যে টর্চার করেছিল, জি। 15.5 বছরে তাদের একটা দল ছিল, তাদের লুটপাট করে খাওয়ার মতো অনেক প্রতিষ্ঠান ছিল, অনেক স্বার্থান্বেষী মহল ছিল, স্বার্থান্বেষী গোষ্ঠী ছিল সেখানে, কিন্তু তাদের তো কেউই নাই। তারা দেখেন কোনোখানে কোনো জায়গা আছে যে তারা ওই পোস্টের লোক খুঁজে পান না, দেখে পিয়নকে আপনি ম্যানেজার বানিয়ে দেন। তো তারা এটা করছেন। তো প্রত্যেকটা ব্যাপারে যখন তারা এত অনিয়ম করছেন, সেখানে আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন, তারেক রহমান সাহেব বলেছেন যে চাইলে ডিসেম্বরের আগেও নির্বাচন করতে পারেন। আমি আবারও বলছি, 3 মাসে বিগত দিনে অনেকবার, একের অধিকবার বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, তুলনামূলক হুম, অনেক হুম, সুষ্ঠু। হুম, হুম, সেইখানে হুম, 5 বছর করে প্রত্যেকটা সরকার দেশ শাসন করেছে ওই নির্বাচনে অংশগ্রহণ করার প্রতিফলে। সেই জায়গায় যদি পারে, তাহলে উনি কেন পারে না? এখনো জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস আছে, 6 মাসে 2টা তত্ত্বাবধায়ক সরকারের মতো 2টা নির্বাচন করা যায়। তাহলে উনি কেন ও একটাও করতে পারবেন না? এটা কেন করতে আচ্ছা, পারবেন না? এটা আচ্ছা, তারেক রহমান আচ্ছা। ওখানে খুবই যৌক্তিক কথা বলেছেন, ওই জায়গাটাই আমাদের থাকা উচিত। জি, জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো ২ টা তত্ত্বাবধায়ক সরকার হয়ে ২ টা নির্বাচন হওয়ার বাংলাদেশের সুযোগ আছে। এখনো ৬ মাস বাকি আছে। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা স্যার, আপনার কাছে একটা কথা শুধু জানতে চাইবো। তার আগে একটু বলে নিই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আমাদের দর্শক মন্ডলী এখন যারা রয়েছেন, আপনারা যারা যুক্ত হয়েছেন, প্লিজ লাইভটি একটু শেয়ার করে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্টস গুলো আমরা পর্দায় দেখানোর চেষ্টা করছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে সব রাজনৈতিক দল। সালাউদ্দিন আহমেদ, এটা আমি আবারও বলছি, জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয়, নাহিদ ইসলাম। তার মানে কি? আচ্ছা, ডিসেম্বর এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত। জামাত কিন্তু আগের থেকে একটু সরে এসছে, এখন তারা এপ্রিল পর্যন্ত গেছে। আর ৩টি দল বাদে সবাই নির্বাচন চাচ্ছে, এটা বলছে নুরুল হক নুরু। এই কথাটি আপনি বলবেন
তার আগে একটু বলে নি, শুধু প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা? প্রধান উপদেষ্টা মানে উনি কি প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা, না উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা, না দেশবাসীর প্রধান উপদেষ্টা? এটা একটু ছোট্ট করে যদি স্যার বলে দেন। ধন্যবাদ। দেখুন, তিনি যখন 8 তারিখে শপথ গ্রহণ করলেন, জি, কাদের অনুরোধে? 6 জন সমন্বয়কের অনুরোধে। এখন সেই অর্থে তার এমপ্লয়ার এই 6 জন, এবং 6 জনকে আবার প্রতিনিধিত্ব করতেন 158 জন, এবং ফলে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তার এমপ্লয়ার হচ্ছে সমন্বয়কগণ বা বৃন্দ। 1। 2 নম্বর হচ্ছে ছাত্র জনতার সফল এই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছে এই সরকার গঠনে। তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো ফ্রান্স থেকে এসে মোতায়েন হয়েছেন এখানে, এবং তার ভাষায় এই 6 জনের অনুরোধে তিনি সম্মতি প্রদান করেছেন এবং দায়ভার বা দায়িত্বভার গ্রহণ করেছেন। এখন তিনি টেকনিক্যালি স্পিকিং মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা, এবং আমাদের শ্রদ্ধেয় অনারেবল নীলফার চৌধুরী মনি যেটি বললেন যে এই 10 বার তিনি যে দেশের বাইরে গেলেন, প্রতিবার যাওয়ার আগে একবার কাস্টমারি যে কাজটা ছিল যেটি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেটি হলো আপনার আমাদের মহামান্য রাষ্ট্রপতির সমীপে তার ইন্টেন্ট, প্রস্তুতি, হোমওয়ার্ক এগুলো শেয়ার করা উচিত ছিল, করেননি। ঠিক আছে, ফিরে এসে তাও করেনি। 10 বার মানে 20 বার তিনি ভায়োলেট করেছেন। করে নিজেকে আমি বলবো একেবারে বয়সের ভারে আনত একজন ব্যক্তি যার কোনো কিছু মনে থাকে না, সেই রকম একজন ব্যক্তির জায়গায় নিজেকে উন্নীত করেছে। অর্থাৎ তাকে বয়সের কারণে মাফ করে দেওয়া যেতে পারে। যে স্যার এটা কি আত্ম অহংকার বা এক ধরনের অহমিকা বা অন্য কিছু মনে হচ্ছে কিনা, বা আমি তো সর্বশেষ সর্বে সর্বা এরকম মনে হচ্ছে? দেখুন, আসলে ভুল বা আপনার বিভ্রমী এটাকে কোনোভাবে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। তিনি তো আপনার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক একসময় মাঝখানে হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার, তার শাসক, পরবর্তীতে নিজেকে যিনি সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন, তারই দেশ ফ্রান্স থেকে আপনার রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন মিস্টার বোকাসা। তিনি আচ্ছা, তো আচ্ছা, এখন আচ্ছা। বোকাসার মতো আচরণ করছেন। জি, বোকাসাও কিন্তু ফ্রান্স থেকে অর্ডার দিয়ে ওইসব জিনিসপত্র নিয়ে এসেছিলেন। জি, এখন জি। বুঝতে হবে যে অলরেডি অর্ডার দেওয়া আছে কিনা। আচ্ছা স্যার, আমরা ধন্যবাদ আপনাকে। এবার আমরা নির্বাচনের দিকে একটু মনোযোগ দেই। আমাদের ঐকমত্য কমিশন বসছে, নির্বাচনের বিষয়ে কথা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপির কথাটা আপনিও জানেন, মনিয়াপাও জানেন, সেটি হচ্ছে বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরে তো হতেই হবে এবং ডিসেম্বরের আগেও সম্ভব। এই কথাটি তারা বলছেন। নুরুল হক নুরু বলছে যে হ্যাঁ, 2-3টি দল ছাড়া আর সবাই নির্বাচনের পক্ষে, ডিসেম্বরে যাতে নির্বাচন হয়। জামাত একটু নড়চড় অবস্থায় আছে তারা, এবং এনসিপি বলেছে আবার যে কথাটি, যে জুলাই জুলাই সনদ যেটি, এটি বাস্তবায়ন হন ছাড়া কোনো নির্বাচন হবে না। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি একটু সংক্ষেপে বলেন, আমরা মনির আপার কাছে তারপরে যাবো। আপনি তো অনেকদিন নির্বাচন নিয়ে ভাবছেন, কথা বলছেন। এই প্রেক্ষিতে এখন সরকার প্রধান উপদেষ্টা আবার বলছেন জুনের মধ্যে। প্রেস সচিব বারবার এটা ব্রিফিং করছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি সব মাসের কথাই উনি বলে গেছেন। কি আদৌ কি হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, আজকে যে নির্বাচন আয়োজনের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ দেখলাম আমরা, একটি মানে ভাত টিপলে, যেমন একটা ভাত টিপলে বোঝা যায় ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। মনি আপা আমার চেয়ে ভালো বলতে পারবেন। আপনিও জানেন, দেশের বাইরে থাকি, নিজে রান্না বান্না করেন হয়তো বা। আহ, তো ফলে সেই বিবেচনা থেকে পরিষ্কার বলা যায় যে এই বাজেটে নির্বাচন হবে না। আচ্ছা, আচ্ছা, নির্বাচন হবে না। ধন্যবাদ আপনাকে মনিয়াপা। আপনি বলেন এবার, আপনারা তো দীর্ঘদিন যাবৎ বলে গত 6-7 মাস বা হ্যাঁ 6-7 মাস যাবৎ আপনারা বলে যাচ্ছেন, একসময় আপনারা নির্বাচনের পক্ষে ছিলেন, তারপরে ডিসেম্বরে এসছেন, তারপর এখন ডিসেম্বরের আগেও সম্ভব সেটিও বলছেন। আপনাদের নেতারা ঐকমত্য কমিশনে সেখানে বক্তব্য রাখছেন। এটি কি আপনারা বাস্তবায়ন করতে পারবেন? দেখেন, একটা কথা বলি, বাস্তবায়ন, বাংলাদেশ তো আসলে গরিবের সুন্দরী কন্যা। এটা কি আসলে যে পারে সেও আর দুটো কথা বলে, যে না পারে সেও কথা বলে। এই যে আপনার, আর এখন তো আপনাদের তো জয় জয়কার, আপনারা যারা বিদেশ আছেন তারাই তো এখন বাংলাদেশ চালাচ্ছেন। ডাবল আপনার মেজর কি বলে, ডাবল মেজর নিয়ে আপনারা আছেন, যে একটা বাংলাদেশের পাসপোর্ট আরেকটা বিদেশি পাসপোর্ট, তা আপনারা চালাচ্ছেন। এখন আমাদের কথা তো কতটুকু ধোপে টিকে, এটা হলো কথা। কারণ যারা অন্ধ তারা সবচেয়ে চোখে বেশি দেখে আজ, এটা কবির কথা। এখন বাস্তবে যে এইভাবে লেগে যাবে এটা আমরা চিন্তাই করি নাই। কারণ যারা কিছুই জানে না, লাইক আপনার ধরেন সংবিধান যারা রচয়ন করবে বা কাটাছেঁড়া করবে, তারা অবশ্যই আইনের ছাত্র হতে হবে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র,
কলিমুল্লাহ স্যার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, এদের কাজ কিন্তু এটা না। এদের কাজ সংবিধান দেখে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া বার্তাটা। বাট সংবিধানের কাটাছেঁড়া যাই হোক না কেন, এটা ল ডিপার্টমেন্টের কাজ। এবং ল না, শুধু ল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞের কাজ। নর্মাল ল পড়লাম আর উকালতি করলাম সেটা না। এখন আপনার বলেন যে যিনি সংবিধানটা কাটাছেঁড়া করছে উনি কিন্তু ল পড়ান না, উনি আপনাদের ওইদিকে একটা নর্মাল কলেজের স্বল্পকালীন বোধ হয় রাষ্ট্রবিজ্ঞান পড়ান, আমার যদি ভুল না হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সতীর্থ এবং তিনি আমাদের সহকর্মী ছিলেন, আমাদের এখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়াতেন। সাংবাদিকতা, আচ্ছা দেখেন গণযোগাযোগ সাংবাদিকতা, এইখানে কিন্তু সংবিধানের কোনো জায়গা নাই সাংবাদিকতার সঙ্গে। যাই হোক, উনি পড়ে পড়ে হয়তো গ্রামে এক সময় এরশাদের সময় খুব নকল চলতো, তো এখন খালা ভাগ্নির সাথে সাথে খালাও পরীক্ষা দিচ্ছে, তা এখন একসঙ্গে সিট পড়ছে, তো এখন ভাগ্না নকল সাপ্লাই দিচ্ছে বোনকেও খালাকেও, তো পুরাটা লিখে এক জায়গায় লিখছে, তুই লিখি খালাক দিস। হ্যাঁ, মানে তুই লিখি খালাক, এখন ভাগ্নি সেটাও লিখে ফেলেছে, তুই লিখি খালাক দিস। তো আমাদের অবস্থাটা এরকম অবস্থায় যে আমরা উপনীত হয়েছি, মাছি মারা কেরানির মতো, যে মাছি মরে পড়ে আছে একটা, এখন আমাকে মাছি মারতে হবে, আবার ওইভাবে রেখে দিতে হবে। তো আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটায় আমরা চাইলে নির্বাচনটা ওই যে বললাম আপনার 3 মাসের মধ্যে, এখন এই মুহূর্তে যে কোনো সময় দিতে পারেন, আপনি চাইলে আগামী মাসেও দিতে পারেন। কিন্তু ওই যে কলিমুল্লাহ স্যার বললেন বাজেটেই তো টাকা রাখেন নাই আপনি, ওই সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে, আপনি তো দিনের শুরুটাই করছেন টাকা পয়সা ছাড়া, আপনার তো নির্বাচন করার ইচ্ছা নাই, তাই ওইখানে টাকাটা আপনি ওইভাবে রাখেন নাই। এখন আপনি কিভাবে, আপনি থুক বরাদ্দ দিয়ে তো আর নির্বাচন চলে না। আপনি 2025 সাল বা 26 সালে যে একটা নির্বাচন হবে, নির্বাচনের বছরে নির্বাচনের জন্য আলাদা টাকা থাকে, সেটা আপনি রাখেন নাই। তো এখন জনাব তারেক রহমান সাহেব বলেছেন, এখানে অনেকেই বলতেছেন আপনাকে আমাকে জিজ্ঞেস করার জন্য, আমরা মনে করি যে আমরা চাইলে, এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই, এই সরকার আমাদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত, আমরা কোনো কিছু বলি না, কেউ মৌন ছিল, কেউ কাজ করেছে তার পক্ষে, সবাই কাজ করেছে তা না। জনগণ যখন ভোট দেয় তখন বলে জনপ্রতিনিধি, ওনাদের তো জনপ্রতিনিধি না, ওনাদের কেউ ভোট দেয় নাই। আর বিএনপি কিছুই বলে নাই, হ্যাঁ না কিছুই বলে নাই। বিএনপির কথা হলো যেই আসুক না কেন একটা ইলেকশন দিবে, বিএনপি কে জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে। তা এখন আপনার তারা আসছে, তারা এখন যেভাবে কথা বলছে, বিএনপি চাইলে করতে পারে অনেক কিছু, কিন্তু বিএনপি এই কথাটা বলেছে 2-3 মাস আগে জনাব তারেক রহমান সাহেব, যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, আমরা কোনো অবস্থাতেই চাই না এই সরকার ব্যর্থ হোক। তারপরে থেমে গিয়ে দাঁড়িয়ে পরে বলেছেন, তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের করার কিছু নাই। এই লাইনটাই কিন্তু মেন লাইন, এই যে তারপরেও যদি ব্যর্থ হয়, কারণ এই সরকারের কোনো অভিজ্ঞতা নাই, কয়েকটা সার্টিফিকেট ছাড়া। আপনার অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া আর কিছুই হয় না, বিশ্বের যেটাই বলেন না কেন, অন্তত রাজনীতি অভিজ্ঞতা ছাড়া হয় না, এই জন্যই রাজনীতি বিজ্ঞান। তো আপনার অভিজ্ঞতা নাই, কিন্তু তারা কারো কাছ থেকে অভিজ্ঞতা নিবেও না, অভিজ্ঞতা নিতে গেলে যদি তারা ক্ষমতা নিয়ে নেয় তারা নিবেও না। বিএনপির মতো একটা দল, তারা কিনা, বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা 4-5 দিন যাবত একটা সময় চাচ্ছি, এই সরকার আমাদের সময় দেওয়া তো দূরের কথা, আমাদের সময় আমাদের সঙ্গে কথাই বলে নাই। প্রকারান্তরে ছোট্ট একটা দল না, সংগঠন, দল হতে অনেক দেরি। আপনি যে দলের, যে সংগঠনের গঠনতন্ত্র এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই, শর্ত পূরণ হয় নাই, কোনো নিবন্ধন নাই, তাকে আমরা দল বলতে পারি না। একটা ছোট্ট সংগঠন, তাদের কথা মতো, তাদের কথা কিন্তু শুধু বললেনই না, উনি হুট করে বলে ফেললেন উনি পদত্যাগ করতে চান। এই যে উনি যে পদত্যাগের নাটকটা করলেন, এই নাটকটা কাদের জন্য? জনগণ তাকে পরিমরি করে বলবে, রাজনৈতিক নেতারা, যে আপনি স্যার থাকেন, আপনার খুব দরকার এই দেশে। এটা কিন্তু উনি ওই চালের উনি ভুল করে ফেললেন। বিএনপি কি বললেন? বিএনপি বললেন যে আমরা তো এই ধরনের কথা ওনাকে বলি নাই। তারপরে উনি যদি পদত্যাগ করেন তাহলে বিকল্প ব্যবস্থা আছে, তো উনি তো নিজেও জানেন বিকল্প ব্যবস্থা আছে, তাহলে উনি আমরা এখনো বলি, আমরা ওনাকে কিছু বলি না। আমরা নির্বাচনের, দেখেন প্রথমে যখন দেখা করলেন তখন উনি কয় মিনিট দেখা করেছেন এক একটা দলের সঙ্গে? 10 মিনিট 15 মিনিট, এক কাপ চাও খাওয়ার নাই। উনি যখন দেখা করলেন তখন বিএনপির মহাসচিব বললেন যৌক্তিক সময়, দেখেন কত ভদ্র ভাষা। তারপরে উনি বললেন রোড ম্যাপ, সেকেন্ড বার দেখা করার সময়। থার্ড বার দেখা করার সময় তখন ছিল ভারত সম্পর্কে সবাই জাতীয় ঐক্য, এক কথায় চোখ বন্ধ করে জাতীয় ঐক্য
দিয়ে আসলেন, ম্যান্ডেট দিয়ে আসলেন নিজেদের। চতুর্থবার দেখা করার সময় তখন যখন কিছুই বললেন না এত মাসের মধ্যেও, তখন বললেন নির্বাচনের তারিখটা দেন। এই যে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু একটা আপৎকালীন সরকার, অনেক রকম ত্যাগ তিতিক্ষার পরে, অনেক রক্তের পরে একটা সরকার এসে বসেছে, আমরা তাকে সময় দিয়েছি, এবং এখন পর্যন্ত আমরা কিন্তু তাকে সম্মান করে কথা বলছি। উনি জি সম্মানী জি ব্যক্তি, উনি সারা জীবন সম্মান পাবেন উনি যদি সঠিক সময় নির্বাচনটা দেন। উনি জি যদি সঠিক সময় নির্বাচন না দেন, অনেক নোবেল বিজয়ী, উনি অনেক বিরল বিরল সম্মানের অধিকারী, কিন্তু তাদের কিন্তু শেষ জীবনটা অনেকের ভালো হয় নাই। আমরা জি চাই না আমাদের আমাদের এই জি টাইপের, জি উনি তো পলিটিক্যাল লিডার না, উনি বিশ্বের একটা প্রথম সারির গিনিপিগ। উনাকে সবাই খুব খাতির যত্ন করে উনাকে দিয়ে পরীক্ষা করেছে, উনি টেস্ট কেস গুলোতে ফার্স্ট হয়েছে। আমরা জি কিন্তু অস্বীকার করি না, আমরা স্বীকৃতি দেই, আমরা এখনো স্বীকৃতি দিতে রাজি। উনি আমাদের কথাও শুনুক, উনি জি আমাদের সাথে থাকুক, আমরা তো থাকতে না করি। উনি সবসময় বুদ্ধি দেখ, বাংলাদেশকে বুদ্ধি দিবে, সমস্যা কোথায়? ওইখানে একটা সংস্কার বানাক যে কিছু কিছু ব্যক্তি থাকবে বাংলাদেশকে বুদ্ধি দিয়ে যাবে, জি বাংলাদেশের সরকার যখন যে সরকার থাকবে সেই বুদ্ধিগুলা নিবে। জি জি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা কেউ কেউ বলছেন সংস্কার হবে শুধু স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অতীত ইতিহাস মুছে ফেলার সংস্কার হচ্ছে। আমরা দর্শকদের কিছু মতামত একটু নিয়ে নিই। মনি আপা, আপনাকে ধন্যবাদ। তবে আপনি বিএনপি মহাসচিবকে চাও খাওয়ান নেই সেটি বললেন, এটা কিন্তু অনেকে মর্মাহত হয়েছে। চা কেন খাওয়াবে? রাষ্ট্রের অর্থ ব্যয়, এই এক কাপ চা খাওয়া, এটার হিসাব দিতে হবে প্রধান উপদেষ্টাকে। তিনি আপনি সেই কথা চিন্তা রাষ্ট্রপতির করে হাতে নিশ্চিত। শত শত কোটি টাকা আপনি চুরি করছেন, ওটা কিছুই হচ্ছে না। আপনারা 3 মাসে আপনারা দুদক কল করছে, ওটা কিছু হচ্ছে না। আর এক কাপ চায়ের দাম হলো 5 টাকা সর্বোচ্চ, রং চাই তো দিবে। এক কাপ চাটা না, কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে চা খাওয়ানোটা একটা কালচার, আর কিছু না। হুম হুম। যাই হোক, আমরা অর্থ অর্থ ব্যয় সংকোচন করছেন, কৃচ্ছ্রতা সাধন করছেন। ঠিক আছে, আমরা ভলেন্টিয়ার, আমরা দর্শকদের কিছু মতামত একটু নিয়ে নিই স্যার। একটু বক্সারের যুদ্ধ, ভাষা আন্দোলন, অসহযোগ আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জুলাই আগস্ট আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড তারেক রহমান। ধন্যবাদ আপনাকে। নেক্সট মুন্না, আমরা একটু যদি নজরুল ইসলাম, বিএনপি এখন নির্বাচনের কথা জুলাই সনদের কাছে বলতে হবে। ও, জুলাই সনদের কাছে, এতেই সকল কিছুর সমাধান নেই তো? সনদেই বলে দেবে নির্বাচন কখন হবে। ও মাই গড, ঠিক আছে। শাহ আলম, তিনি বলছেন জয় বাংলা প্রিয় মনিয়াপা, ধন্যবাদ আপনাকে। মিলল না, ঠিক আছে শাহ আলম সাহেব, ধন্যবাদ। নেক্সট, অনেকে অনেকভাবে মেড ইন ইসলাম, তিনি বলছেন অবৈধ দখলদার হটাও, দেশ বাঁচাও, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন, আমাদের নেক্সট কে আছে? কেউ কোনো ভালো কমেন্টস, কি অবস্থা একটু জানতে চাই। মুন্না, আহ, তারপরে হচ্ছে মোহাম্মদ আকরাম আক্তার জামান, নীলুফার মনি ম্যাডামের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ফ্যাসিস্ট যদি এখনো থাকতো, গত ৯ মাসের হিসাবে দেশের কতটা ক্ষতি হতো? আচ্ছা, ঠিক আছে। তবে কেউ কেউ আবার বলছেন যে গত ৯ মাসে বিগত ১৬ বছরের ইতিহাস মুছে গেছে। গত ৯ মাসে যে ১৩৫ জনকে পিটিয়ে হত্যা, একদম পিটিয়ে হত্যা, ৩.৫ লাখ এর উপরে গ্রেফতার, হ্যাঁ, তুষার নায়েক, বাংলাদেশে ৫০ বছর পিছিয়ে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো, আমাদের স্যার অপেক্ষা করছে। শেখ হাসিনা সোনারগাঁ সংগ্রাম পরিষদ জুলাই সনদ দিলে সংবিধান বাদ দিয়ে দিবে এবং ইউনূস ৫ বছর ক্ষমতা থাকতে চাইবে। স্যার, এই কথাটাতেই আমি আসতে চাই। ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে জুলাই সনদ, আমরা তো বুঝি না তো। জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, তাহলে কি কি পরিবর্তন হবে বলে আপনি একটু যদি ক্লিয়ার করেন। আমরা জাস্ট জুলাই সনদ দেশে কি পরিবর্তন আসবে? নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের প্রধান উপদেষ্টার, আবার কেউ কেউ বলছেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ওনাদেরকে দেখতে তো কেউ বলে নাই, ওনারা একটা নির্বাচন দিলেই হতো। কিন্তু নতুন বাংলাদেশ গড়ার ওনারা জোর করেই দেখতেছে যে নতুন বাংলাদেশ গড়ে ছাড়বে। জুলাই সনদ নিয়ে বারবার আলোচনা হচ্ছে, কিছুদিনের মধ্যে হচ্ছে সেটা হতে যাবে বা হবে। কেউ বলছেন জুলাই সনদ বাস্তবায়ন হতে গেলে দেশে এক ধরনের অশান্তি তৈরি হবে। কিন্তু আপনার কাছে যেটা জানতে চাইবে, যে জুলাই সনদ আসলে বাস্তবায়িত হলে কি পরিবর্তন আসবে? দেখুন, আমি গোড়া থেকে শুরু করি, পরপর বলে যাব, লম্বা করব না। তিনি আমাদের আহ, মহামহিম ভেড়া, যার পানি প্রার্থনা করলেন ভ্যান্ডারভিলে থাকা অবস্থায়, অর্থোডক্স চার্চে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, ভেড়ার যে দেয়া কন্ডিশন, সেই কন্ডিশন অনুসারে তিনি মোহাম্মদ নামটাও কিন্তু সেখানে আর ব্যবহার করা যায়নি, ইউনুস এই নামে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। চার্চের আপত্তি ছিল। তো যাই হোক, আচ্ছা আচ্ছা। তিনি যখন খ্রিস্টান অর্থোডক্স চার্চে অবগাহন করলেন, তারপর থেকে তাকে কিন্তু আমরা খুব একটা ধর্মকর্ম করতে দেখিনি। প্রথমবারের মতো গত এই ঈদে। আপনার ঈদ উল ফিতরে তিনি একটা সুন্দর কিস্তি টুপি লাগিয়ে আপনার হাজির হলেন। পাশে
আপনার টেবিলে গ্লাস গ্লাস রাখলেন বিশেষ কায়দায়, মানে চার্চীয় শান কায়দায় শান আপনার শওকত এইটা না এই কংগ্রেগেশন ঈদ কংগ্রেগেশনে মিলিত হলেন, এবং আজকে ভুল কিন্তু তার করলেন, শেষ সুযোগ নামাজে গেল। নামাজে ভুল করলেন। জি, এবং আজকে তার শেষ সুযোগ ছিল বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে যেতে পারতেন তিনি, ও যেহেতু তাহলে তার এই দিকে মনোযোগ নাই, এবং হুম, ওই কথাটি খণ্ডন করার একটা বড় সুযোগ তিনি কিন্তু হারালেন। যে লোকে বলে যে তিনি খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছেন, এখনো সেই ধর্ম পরিত্যাগ করে ইসলামে প্রত্যাবর্তন করেননি, সেই সুবর্ণ আহ, সুযোগটি কিন্তু আজকে শেষ, ফ্লাইট চলে গেল, আগামীকাল হ্যাঁ, যাওয়ার আর কোনো সুযোগ নেই। আচ্ছা, ধর্ম উপদেষ্টা নিশ্চয়ই ওনাকে মনে করিয়ে দেননি বিষয়টি। এখন আপনার ইমানি দায়িত্ব তো, ভেতরে যদি ইমান থাকে, এখন তার বদলে যদি পবিত্র আত্মা থাকে আপনি কি করবেন? খ্রিস্ট না, ধর্ম ওনার তো খ্রিস্ট ইংল্যান্ড বিশ্বাস ইংল্যান্ড সফর অনুসারে, আছে না। খ্রিস্ট বিশ্বাস অনুসারে আপনার পবিত্র আত্মা তার হৃদয়ে স্থান করে নিয়েছে, সেই কারণেই হয়তো জি, তিনি হজ ব্রত পালনের চিন্তা বাদ দিয়ে দিয়েছেন। আর আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কার আহ্বানে যাচ্ছেন? একদিকে হজ এক পাল্লায়, আরেক পাল্লায় হচ্ছে আপনার অ্যাংলিকান চার্চের যিনি হেড অফ দ্য চার্চ, কিং চার্লসের আমন্ত্রণ তার কাছে বেশি গুরুত্ব বহন করলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আহ্বান, যে দাওয়াত, যেই অনুসারে আজকে বাংলাদেশের অনেকেই শেষ ফ্লাইট ধরলেন আপনার হজ ব্রত পালনের জন্য, সেটাতে কিন্তু তিনি শরীক হওয়াটা সমীচীন মনে করলেন না। আমাদের প্রত্যাশা ছিল তিনি সপ্রমাণ করবেন যে তিনি তার পিতৃপুরুষ, অর্থাৎ তার স্বর্গীয় পিতা আপনার দুলা মিয়া সাহেবের ধর্মে প্রত্যাবর্তন করেছেন। এটি আমরা হয়তো বুঝতে পারতাম। আমাদের প্রাণ কাঁদছে, মন কাঁদছে যে আমাদের সরকার প্রধান আমাদের জাতির প্রতিনিধিত্ব করার জন্য এই যে হজ কাফেলা সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, তার নেতৃত্ব দেওয়া থেকে আমাদের বঞ্চিত করলেন। আমরা দুঃখিত। আচ্ছা, যাক, ঠিক আছে। আমরা এবার নিরুপর মনি আপা আপনার, তবে স্যার এখানে একটা কথা বলি, আমি জানি না এটা সত্য কিনা, যে বিদেশ থেকে যারা পুরস্কার পাবেন নোবেল প্রাইজ সহ, ম্যাগসেসে পুরস্কার সহ আরো যারা পুরস্কার পাবেন, সেটার উপর ভ্যাট ট্যাক্স সরকার আর আরোপ করতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত নাকি হচ্ছে। যাই হোক, নীলুফার আপা, আপনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা 10 বার বিদেশ সফর করেছেন, কিন্তু যে ডেকোরেশন, যে তিনি রাষ্ট্রপতিকে মাঝে মধ্যে অবহিত করতে হয়, মাঝে মধ্যে না, প্রতিবারই যাওয়ার সময় আসার পরে প্রতিবারই অবহিত কাস্টমার। প্রতিবার করতে হয় কাস্টমস। আচ্ছা, এখন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু আবার ইংল্যান্ড যাচ্ছেন। তিনি কিন্তু ইংল্যান্ড সফর 10 তারিখে সম্ভবত যাবেন, জুনের 10 তারিখ, এবং সেখানে একটা পুরস্কার গ্রহণ করবেন। এটা কি রাষ্ট্রীয় কোনো কাজ এখানে নাকি? এখানে একটা কথা আমি বলি, এই যে কথাটা বলা হয় না, সেটা হলো যে রাষ্ট্র যে দেশের সাথে যে দেশের যে সম্পর্কটা, যেমন ধরেন প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেন, তাহলে প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীকে আরেক দেশের দাওয়াত দেন। রাজা বা রানী যদি দাওয়াত দেন, তাহলে আরেক দেশের রাষ্ট্রপতি, মানে যারা নামমাত্র ক্ষমতায় থাকেন, তাদেরকে প্রটোকলে দাওয়াত দেন। এইখানে কিন্তু আহ, দাওয়াতের নায়ক হলেন রাষ্ট্রপতি চুপ্পু, মহাভাগ্যবান ব্যক্তি। উনি কিন্তু এই দাওয়াতি মানে আইনত উনি এই দাওয়াতটা পান। এই দাওয়াতটা কিন্তু প্রধানমন্ত্রীর দাওয়াত না, প্রধান উপদেষ্টার দাওয়াত না। কেন, কিভাবে এই দাওয়াতটাকে ট্রান্সফার করা হলো, এটাও কিন্তু জাতি জানতে চায়। যেহেতু আমার কিউরিসিটি, আমার মতো জাতির অনেকের এই কিউরিসিটিটা, কারণ এটাই আমরা এইভাবেই দেখে এসেছি নাকি। আমি যদি ভুল না করি, নির্বাচন নির্বাচন নিয়ে কাজ করেন কলিমুল্লাহ স্যার, উনি কি বলেন, এটাই নিয়ম। আবারও উনি ধন্যবাদ। নিয়ম আসলে বিষয় যেটা, সেটা হচ্ছে যা আপনার যার জন্য প্রযোজ্য সেটা তাকে দিতেই হবে। ইংরেজি প্রবাদই আছে, গিভ দ্য ডেভিল হিজ ডিউ। চুপ্পু মহোদয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রাচারের অংশ হিসেবে ব্রিটেনের যিনি কিং, অর্থাৎ রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রাচারের সকল কর্তব্য পালন করেন। তার দাওয়াতে লেজিটিমেটলি আমাদের শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়েরই যাওয়ার কথা। কোনো রাষ্ট্রপ্রধানের অবস্থায় যাওয়ার কথা, সরকার প্রধানের না। নো ওয়ে হোয়াটসএভার। আর সেখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই আল্লাহর প্রদত্ত যে বিধান, আপনি ওইটা বাদ যখনই দিয়ে মুসলমান, না আপনাকে কিন্তু এটা হজ ফরজ একজন মুসলমানের জন্য। আমার জানা মতে প্রফেসর ইউনূস আজ পর্যন্ত যার হজ সামর্থ্য করেননি। আছে তার জন্য তার হজ ফরজ, যার সামর্থ্য তার আছে। তার সামর্থ্য নাই এটা যদি বলা হয়, তাহলে আমি এটাই আমি বলবো যে বললাম, তার জন্য ফরজ হজ। একদম ফরজ, মানে অত্যাবশ্যক, অতীব ফরজ কাজটি করার একটা গৌরবান্বিত সুযোগ তিনি হেলাফেলা এইভাবে নষ্ট করলেন। এই জন্যে আল্লাহর কাছে কি জবাব দেবেন আমি জানি না। আল্লাহ ওনাকে অন্তত রহম করুন।
আপনি যেটা নিয়ে উদ্বিগ্ন আগামী বছর তিনি অথচ আর ক্ষমতা বাংলাদেশে রেয়ার একটা জিনিস, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান, আমার যদি ভুল না হয়, তিনজনে একসাথে হজে গেছেন। এটা ও কিন্তু রেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেনাবাহিনীর কথা যেহেতু বললেন, আমি একটা কথা বলি। মুন্না, তুমি ওই ইত্তেফাকের ওই জিনিসটা দেখাতে পারো কিনা যে সার্জিস আলম একটা বক্তব্য দিয়েছেন, সেনাবাহিনীকে এখনো সময় দিচ্ছেন, মানে বৈষম্য বিরোধীর ব্যাপারে যে যে স্পিরিটের সাথে যায় কিনা। হ্যাঁ, না গেলে একটা মুন্না ইত্তেফাকের ওই কাটিংটা যদি দেখাতে পারো, আমি 2 লাইন একটু পড়তে চাই। জি, আমাদের দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা কমেন্টস করছেন, ভালো লাগছে। আমাদের আজকে 2 জন অতিথি এখানে রয়েছেন, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, নীলুফার ইয়াসমিন মনি, নীলুফার চৌধুরী মনি। আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কথা বলছেন, সুন্দর সুন্দর কথা আসছে। মুন্না ইত্তেফাকের কাটিংটা যদি আমরা পাই, আওয়ামী লীগকে ভোটে আসতে দেবে না, আর ইউনূস সাহেব যদি সংস্কার করে বলে 50-55% ভোট না পড়লে আবার সেই জায়গায় আবার গণভোট আবার ভোট হবে বলে ইউনূস সাহেব আর 5 বছর থাকতে পারবে। হ্যাঁ, উনি থেকে যাবেন, উনি তো থাকতে চাচ্ছেনই। মুন্না, আমরা কি এটা উনি দেখতে পাবো? থাকতে চাচ্ছেন না, উনি যেতে চাচ্ছেন না। আপনাদের না শব্দগত আমাদের ভুল হয়। উনি যেতে চাচ্ছেন না, উনি থাকতে চান না, কিনা এটা পরেই উনি দর্শক তো মনে করবে। উনি তো পদত্যাগ কারণ করতে ওনার চাইছেন, ওনার আপনারা নাকি দেন ব্যাকগ্রাউন্ড, নাই? আমি বলি ইসমাইল ভাই, ওনার ব্যাকগ্রাউন্ড জি, আপনি দেখেন। উনি নিজে আইন করেছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে, উনি নিজে বানিয়েছে গ্রামীণ ব্যাংক, সেই আইন উনি নিজে লঙ্ঘন করেছে, এবং জি। সেইখান থেকে তাকে কেউ নামাইতে পারে নাই। একমাত্র শেখ হাসিনার মতো একজন ধুরন্ধর, আরেক ধুরন্ধর ওনাকে জবরদস্তি করে বাধ্য করছেন নামাইতে, সেটা 10-12 বছর পরে। তার চাকরি অনেক শেষ অনেক কষ্ট বয়সে হয়েছে, 10-12 বছর। হ্যাঁ, ওনাকে সরাতে অনেক কষ্ট হয়েছে, তিনি অনেক মামলা কষ্ট পর্যন্ত করে হয়েছে। ফেলেছেন, তো মামলা করেছেন। বাবু গয়েশ্বরচন্দ্র রায় একটা কথা বলেছেন উনি দেহত্যাগ করবেন, তারপরেও পদত্যাগ করবেন না। তো আমার কাছে এই এ জিনিসটা খুব খুব একটু অন্যরকম মা- ঠেকেছে, যে ঘটনা মানে তো আসলে বুঝে শুনেই বলেছেন। এইটা কিভাবে বললেন উনি? উনি তো কবি হয়ে গেলেন মনে হয়, বয়েশ্বরচন্দ্র রায় বাবু। না, প্রফিটিক, দেহ একদম প্রফিটিক মন্তব্য। জি, জি, জি। পদত্যাগ, তো দেহত্যাগ, বাবা! মনে হয় যে আপনার চেয়ারটা খুব স্টিকি, সুপার গ্লু বোধহয় লাগানো আছে, যেহেতু উনি বসে জি, জি, পড়েছেন জি, ওখান থেকে বেরোতে পারছেন না, রীতিমতো জি। কাঁচি চালাতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা স্যার, সেনাবাহিনী সম্পর্কে এখন যে কথাটা বলি, সাজিদ আলম সাহেবকে সেনাবাহিনী ওই যে রংপুরে অনেক বুঝিয়েছেন, অনেক বিনয়ের সাথে বলেছেন, এবং মানে একজন সেনাবাহিনী মনস্টার ওখানে জেনারেল সেই বক্তব্যটা রাখছিলেন, আমি শুনেছি। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যে কোনো মূল্যে এই মব আর করতে তিনি বা তার বাহিনীর পক্ষ থেকে কাউকে অ্যালাউ করা হবে না, এবং এটা সমগ্র সশস্ত্র বাহিনীর আন্ডারস্ট্যান্ডিং, সোজা কথা। কিন্তু আমরা সেটা তো দেখতে পাচ্ছি কি, সাজিদ আলম সাহেব তো আবার একটা হুমকি দিয়েছেন যে সেনাবাহিনীকে ক্লিয়ার করতে হবে তারা কি যে জুলাই আগস্টের স্পিরিটের সাথে যান কিনা, এটা বলতে হবে। অতীতে অনেক সহ্য করেছে নাকি, এবং তারা যেটা চেয়েছে সেনাবাহিনী সেটা করেন। সেনাবাহিনী কার কথায় চলছে? সেনাবাহিনীর এখন যে অনেকে বলছে সম্মানহানি ঘটেছে, এবং আমাদের যে সেনাপ্রধান যিনি আছেন তিনিও কিন্তু কোনো কথা বলছেন না এই বিষয়ে। এইটা যদি একটু মুনিয়াপাও একটু বলবেন, স্যারও একটু বলবেন, যে জিনিসটা অনেকের দৃষ্টিকটু মনে হয়েছে, যে কিভাবে বলতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যারা বা যারা রক্ষা করে চলেন তাদের বিষয়ে এই ধরনের উক্তি করা। অতীতে অনেকে বলেছেন, সাজিদ আলম সাহেব শেষ বলেছেন যে সামান্য একটা আগুনের জন্য জাতীয় পার্টির প্রেসিডেন্টের চেয়ারম্যান যিনি, তার বাড়িতে সামান্য আগুনের জন্য সেনাবাহিনী বৈষম্য বিরোধী 2 জনকে অ্যারেস্ট করেছে। বৈষম্য বিরোধীদেরকে আমরা ছাড়িয়ে আনতে দেখেছি, আবার ওই যে ধানমন্ডি থানা থেকে 2-3 জনকে ছাড়িয়ে আনতে দেখেছি। এইভাবে তো সবাইকে আনা হবে, তার মানে অগ্নি সন্ত্রাস, মারামারি, কাটাকাটি এগুলো বৈধ। ওদের কাছে এটা বৈধ, ওদের কাছে এটা বৈধ নইলে ধানমন্ডির মতো জায়গায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ার পরে, জি, ডাকাতি করতে গিয়ে সমন্বয়করা ধরা পড়ার পরে পুলিশ কতটা রিস্ক নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে, সেটার পরে যখন একজন এনসিপি নেতা গিয়ে, যে ওই যে মাসুদের নাম শুনলে মনে হয় মাসুদ তুমি ভালো হয়ে যাও, সেই মাসুদরা কখনো ভালো হলো না। যখন সবকিছু বাদ দিয়ে নিয়ে আসলো, 2 মাস 5 মাস জেল খাটলে কি হতো? বাংলাদেশের কত লোক জেল খেটেছে, খালেদা জিয়া জেল খেটেছে, এরশাদ জেল খেটেছে, কত উপরের লেভেলের লোকরা জেল খাটছে, এনএসআই প্রধান, ডিবি প্রধান, তারা বছরের পর বছর জেল খেটেছে, জেলখানায় মারা গিয়েছে সারা জীবন। মানে তারা তারা বিচার করেছে, অথচ তাদের মৃত্যু জেলখানায় হয়েছে। তো এটা এমন তো কিছু না একজন পুরুষের জন্য সেটাকে ছাড়িয়ে নিয়ে যেতে হলো। পাশাপাশি আপনার মনে পড়ে গাজীপুরে যখন মব মব করা শুরু করলো, তারা মবটা নিজের হাতে তুলে নিয়ে তারা সংসদ সদস্যের বাড়িতে, আমার কথা হলো প্রথম 3 দিন 7 দিন যা ইচ্ছা তাই করতা, তখন কেউ কিছু বলে নাই। তখন তোমরা করলা না, তোমরা আরামে বসে বসে থাকবা, এক একজনের ধরবা, টাকা পয়সা নিবা, যে টাকা পয়সা দিতে পারবে না তার বাড়িতে গিয়ে হামলা করবা। এইসব কোন দেশি কাহিনী? এটা কি আপনার বিপ্লবে যায়? এটা কি গণ অভ্যুত্থানে যায়? তারা নাকি নিজেকে বলে বিপ্লবী। কোন বিপ্লবী বেনিফিশিয়ারি হয়েছে পৃথিবীতে দেখছেন? কোন বিপ্লবী আপনার দল বানাইছে? ওরা দল বানাইছে।
কোন অভ্যুত্থানের নায়করা দল বানাইছে, আবার জুলাই চার্টার বলে। জুলাই চার্টার কি দিবে, কি করবে? সংবিধান অচল করে দিবে? দেখ, এখন ডাকলে কয়জন আসে? কি বলে, মার্চ টু ইউনুস তারা করেছিল। সেটা যদি সর্বশেষ সাকসেস করতে পারতো, সেই দিনই তারা নির্বাচন 5 বছর পিছিয়ে দিত। সেটাতে লোক হয়েছে 14 জন, যারা ওইখানে যারা ছিল তারা আচ্ছা বলছে। তো এই যে মার্চ ফর ইউনুসের যদি 14 জন লোক হয়, অবশ্যই তাদের লোক লাগে না, তাদের লোক ছাড়া যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং চিফ অ্যাডভাইজার, তারা কেউই কিন্তু এই আন্দোলনে ছিল না। সেই আন্দোলনে তারা না থেকেই তারা এত বড় বড় পদ হোল্ড করেছে। নট অনলি আওয়ামী লীগের যারা 15 বছর 16 বছর সুবিধাভোগী, যারা হালুয়া রুটির ভাগ নিয়েছে, তাদের কিছু হয় নাই, তারা ওই আপনার উপদেষ্টা মন্ডলীতে আছে। শুধু তাই না, আপনার যিনি শেখ মুজিব হইল, তার জমি নিয়ে গেল গা আপনার সিনেমাতে। যে শেখ মুজিবের মেয়ে হইল, তাকে আপনার অ্যারেস্ট করলো। অ্যাক্টররা কিন্তু অ্যাক্টরই, আমি এটা বলি, সবার জন্য যদি সমান হয়, তাহলে অ্যাক্টর যদি শেখ মুজিব হওয়াতে যদি জমি নিয়ে যায়, পালায় থাকে, তাহলে শেখ মুজিবের বউ হওয়ার জন্য কি আপনার আলাদা পুরস্কার এটা ঘোষণা করা লাগে? তাদের জন্য কি উপদেষ্টা মন্ডলী, লেখাপড়া যতটাই থাক তাদের জন্য উপদেষ্টা? আর যারা আপনার অভিনয় করলো, শুধু অভিনয় করলো, রাজনীতি করলো না, তাদেরকে আপনি জেলে ভয় দেখাচ্ছেন, জেলে নিয়ে যাচ্ছেন। একজন নারীর জন্য জেলটা কিন্তু মারাত্মক জিনিস, একজন নারী অ্যাক্টরের জন্য। এবং সেই নারী অ্যাক্টর তো ওরকম, আমরা অনেক অ্যাক্টরদের দেখেছি উল্টাপাল্টা আওয়ামী লীগের সময় কাজ করতে, আমি এই মেয়েটাকে দেখি না ওরকম। তো এই যে অ্যাক্টর যে কোনো কাজ করতে পারে, যদি আইন সবার জন্য সমান হয়, তাইলে আপনার উপদেষ্টার জন্য একই আইন থাকার কথা। উপদেষ্টার জন্য তো এক আইন না। কোন উপদেষ্টা আপনার আয় ব্যয়ের হিসাব কি দিয়েছে জমা? কেউ দেয় নাই, আমি কাউকেই দেখি নাই। বরং যে উপদেষ্টারা বড় বড় গর্ব করে বলছে ব্যাংকে 10,000 টাকা আছে, সেই উপদেষ্টাগুলোর কাছে কিন্তু এখন 150 কোটি টাকার হিসাব চাওয়া হচ্ছে দুদকের মাধ্যমে। আমরা না, আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আপনি যাচ্ছি না। দুদক চাচ্ছে, এই কথাটাতেই এখন আসবো। এটা নিয়ে আর বাড়াবাড়ি করবো না। আপনি যে কথাটা তুললেন এখন, যে উপদেষ্টাদের এপিএস পিএস বা পিএ এরা নাকি 150-200 কোটি টাকার মালিক। তাহলে উপদেষ্টারা কত টাকার মালিক স্যার যদি একটু ব্যাখ্যা করেন। আমরা এতে অতীতে অনেক কথা শুনেছি যে পিয়ন যদি এত টাকার মালিক হয় তাহলে ওনার কত টাকা, এই ধরনের কথা বাজারে আছে। সো এখন আমরা যেটা শুনতে পাচ্ছি, দুদক ডেকেছে একজন মাওলানা সাহেব, মানে একদম আলখাল্লা টাইপের, ওনার নাকি 400 কোটি টাকা না 4,000 কোটি টাকা, যাই হোক, নিয়ে গেছেন। এখনো আর বাচ্চারা বই এপিএস পায় না, ওই বই এখনো বাচ্চারা পায় নাই প্রান্তিক লেভেলে। আপনার শিক্ষা তো 12টা বাজায় দিচ্ছে, শিক্ষা তো নাই বাংলাদেশে। একবারও কি এই চিফ অ্যাডভাইজার একবারও বলছে আপনার তোমরা লেখাপড়ায় ফিরে যাও? না না, আগে আমি একবারও বলি, বলেন। আগে সরকার তো তাও আপনার কেমনে করে রুটি বানানো লাগে, কেমনে করে ডিম ভাজতে হয় এটা শিখাইছে। কিছু না পারলেও রাস্তায় ইটালি হোটেল দিয়ে সংসার চালাইতে পারতো, 2টা ডাল ভাত খাইতে পারতো। এখন তো ওইটাও তুলে দিয়ে আরেক বিপদে পড়ছে। এখন তো কিছুই নাই, কোনো পড়ালেখাই নাই, সব অটো পাস। না, এখন আপনি নীলুফারা পাপড়ি যেটা বললেন যে সবাই আশা করেছিল যে আমাদের শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস তিনি অন্তত শিক্ষা দীক্ষার ব্যাপারে ছেলেদেরকে বলবেন যে তোমরা ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা পড়াশোনা করো, তোমরা ভায়োলেন্সে জড়াবে না, সন্ত্রাসের সাথে জড়াবে না। কিন্তু সেটা মানুষ শুনতে পায়নি। ওনার কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল, কিন্তু মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে। অভিভাবকরা অনেকে নাকি ক্ষুব্ধ, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। এটা কি তার কাছ থেকে আমরা কি আশা করেছিলাম, সেই আশা পূরণ হচ্ছে না। স্যার একটু ক্লিয়ার করবেন যে এই যে দুদক যাদেরকে ডেকেছে তারা কি সত্যি এত টাকার মালিক কিনা, এবং তারা মালিক হলে উপদেষ্টাদের সেখানে কোনো সম্পৃক্ততা আছে কিনা। আমরা দুইজন উপদেষ্টার কথা শুনছি, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদের কথা শুনছি। তারা কি জানতেন না, বা তারা কি এটার ভাগ পান নাই? ওরা যদি 150 কোটি টাকা পায়, ওই উপদেষ্টা তো 600 কোটি টাকা পাওয়ার কথা। ধন্যবাদ।